একটা কিন্তু জীবনটা কত কষ্টের, যে একা থাকে সেই বোঝে। আমি বুঝি আমার জীবনটা এখন কোন পর্যায়ে আছে। আমি ছাড়া আমার কেউ নাই এখন। আমাকে দেখার মতো কেউ নাই। ছোটবেলা থেকে বাবা মানে বাবার যে আদর, সে আদর আমি কখনোই পাই নাই। জন্ম হওয়ার পরে আমার বাবাকে আমি ২ বছর কাছে পেয়েছি। যখন আমার আমি ক্লাস 4 এ পড়ি, তখন আমার মার সাথে বাবার সেপারেশন হয়ে যায়। সে ক্লাস 4 এ যখন পড়ি তখন সে আমার মাকে রেখে অন্য আরেক জায়গায় গিয়ে করে। আমার মানে হচ্ছে যে বড় হওয়ার অবদান আমার বাবার একটুও নাই। আমার বাবা আমার পিছনে ২ টাকাও কখনোই খরচ করে নাই। আমার পক্ষে আমার মাই মানে বিলাসিতা বলেন, পড়াশোনা বলেন, ফোন বলেন, এমনি সেমনি যত যা কিছু সব আমার মা খুব হার্ড ওয়ার্কিং করে আমাকে বড় করেছে। বড় হলাম, তারপরে অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম। ওঠার পরে ১ম আমাদের কলেজে দেখা হয়। কলেজে দেখা হওয়ার পরে তার সাথে এমনিতেই মানে ফ্রেন্ড হিসেবে সে আমাকে বলে যে তোমার নাম্বারটা পেতে পারি। তো এইভাবে কথা হলো। পরে মানে ফ্রেন্ড থেকে আমরা বয়ফ্রেন্ড হলাম। তো বেশি দিনের সম্পর্ক না। নভেম্বর থেকে মার্চ মাসে। এর ভিতরে তার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। প্রেম হয়ে গেল। এই অল্প সময়ের ভিতরে আমাদের সম্পর্ক। নভেম্বর থেকে মার্চ মাসের সম্পর্ক, মানে এতদিন পরে আমার মা সম্পর্কটা জানতে পারে। জানতে পারার পরে আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না। মা আমাকে ধরে মারে। আমার তখন খুব রাগ উঠলো যে আমি যাকে খুব প্রচন্ড ভালোবাসি কেন আমার মা আমাকে বিয়ে দিবে না। তখন তাকে নিয়ে আমি, আমার ব্যাংক ছিল, ব্যাংক ভেঙে সে টাকা আর হচ্ছে যে ২ ভরি গহনা নিয়ে আমরা পালাই যাই। পালাই যাওয়ার পরে ঢাকাতে আমার মা তো খুব পাগলের মতো হয়ে গেছিল। আমার মা জানে যে আমরা তার সাথে পালাই যাই। পরে সেখান থেকে তো আমরা ঢাকাতে বিয়ে করি। বিয়ে করার পরে আমার আমার মাকে ছবি দিয়ে পাঠানো হয়। রেজিস্ট্রির যে কাগজ ছিল সেগুলো দেখানো হয়। দেখানোর পরে আমার মা তখন একটু মনে মানে শান্তি পায় যে আমার মেয়ে ওই ছেলের সাথেই আছে। আমি হচ্ছে ঢাকাতে বাসা নিয়ে থাকতে শুরু করি তখন। বাসা নিয়ে থাকার পরে আর্থিকভাবে আমরা তো খুব ক্ষতিগ্রস্ত হলাম। এখন কি করব? ভেবে কুল না পেয়ে আমি চাকরিতে ঢুকলাম। ওই ১.৫ মাসের মতো চাকরি করি। তারপরে করোনার লকডাউন হয়ে আসলো। তখন তারপরে তো একদম সবকিছু বন্ধ। তখন ঈদের ভিতরে আমরা ওখান থেকে মানে যা যাবতীয় জিনিস যা ছিল সব নিয়ে আমরা ওর বাসায় চলে গেলাম। ঢাকা থেকে যখন আমি আমার হাসবেন্ডের বাসায় চলে গেলাম, তখন আমার হাসবেন্ডের মানে সবাই আমাকে দেখে খুব ভালো লাগে। ভালো লাগার পরে আমাকে মেনে নেয়। আমাদের সংসারটা খুব ভালোই চলতেছিল। রোজার ঈদ গেল, কোরবানি ঈদ গেল। তারপরে হুট করে একদিন আমার শাশুড়ি আমার থেকে চাইতে শুরু করলো, যে অত্যাচার শুরু করলো, যে আমার ছেলেকে বিয়ে করালে আমাদের এখানে টাকা দিত। অন্য ফ্যামিলির সাথে যদি বিয়ে দিতাম আমার ছেলেকে আমি ৫ লাখ টাকা পাইতাম, কিন্তু তোমার সাথে বিয়ে দেওয়ার পরে আমি আমার ছেলের ১ টাকাও পাইনি। এরকম করে আমাকে মানসিক ভাবে নির্যাতন করা শুরু করলো। ওখানে আমি থাকতে পারি না, আমার সাথে ঝগড়া করে, ঝামেলা করে। আর আমার মা গেলে আমার মাকে বলে যে বিয়ান দেখেন, আমার বাসাতে ফ্রিজ নাই, আমার বাসাতে টিভি নাই, আমাকে দেওয়ার মতো আমরা হচ্ছে যে কোনো কিছু নাই, আপনার মেয়েকে আপনারা নিয়ে যান। এভাবে আমি চলতে পারতেছি না। তাদের হচ্ছে যে লোন বাচ্চাতে, তারাই চলতে পারতো না। খুব লোন ছিল তাদের। তার ভিতরে আমি তাদের উপরে ঘাড়ের উপরে উঠি। তখন এভাবে না হওয়াটা আমরা আবার ঢাকাতে চলে যাই। ঢাকাতে চলে যাওয়ার পরে সে ওখানে যে নেশা করে, অন্য হচ্ছে যে বদ মানুষের সাথে সঙ্গ হয়ে সে নেশা করে, আমাকে ধরে ধরে মারে, পিটায়। আমি তখন রাগ করে আমার মার বাসায় চলে আসলাম। আমার মা তো আগে থেকে ওই ছেলেকে মানতো না। তো আমি তখন আমার মাকে বলছিলাম আমি এই ছেলের সাথে আর সম্পর্ক রাখবো না। আমার হাজবেন্ডের সাথে অনেক ঝামেলা হয়। ঝামেলার পরে ছাড়াছাড়ি হয়ে যায়। বাইক খালি ডিভোর্স হলো। হওয়ার পরে ১ বছর খুব হার্ড ওয়ার্কিং করি, চাকরি করি। পরে আমি একা পড়ে যাই। পরে নতুন আরেকজন মানুষের সাথে পরিচয় হয় ২০২৩-এ। তখন সে বিদেশে থাকতো। আমাকে তার পছন্দ হয়। তার বাসা থেকে আর আমাকে দেখতে আসছে। দেখতে আসার পরে তারাও পছন্দ করার পরে তাদের আমার হাসবেন্ডের সাথে আমার ভিডিও কলে মানে হচ্ছে যে বিয়ে হলো। বিয়ে হওয়ার ২.৫ মাস পরে আমার হাসবেন্ড আসলো। তখন আমার সংসার খুব ভালোই চলতো। তখন আমার হাসবেন্ডের বাসাতেই ছিলাম। ওখানেই ছিলাম আমি। আমার হাসবেন্ড ৪ মাসের ছুটিতে আসার পরে আমার বাবুটা হঠাৎ হঠাৎ করে কনসিভ হয়। আমার শাশুড়ি, আমার দেবর, আমার শ্বশুর সবাই একসাথেই ছিলাম। আমার হাসবেন্ড ৬ বছর বিদেশ ছিল। ৬ বছর বিদেশ থাকার পরে আমার বিয়ের পরে তখনই সে ১ম আসে। আসার পরে আমার শাশুড়ি ব্যাংক অ্যাকাউন্টে আমার হাসবেন্ডের অ্যাকাউন্টে হচ্ছে যে ৬ বছরে ১ টাকাও রাখতে পারেনি। যা ছিল আমার শাশুড়ি খাইছে, কিচ্ছুই করতে পারেনি, শুধু খাইছে। পরে
আমি আমার হাজবেন্ডকে বললাম যে শোনো, তোমাকে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিই, তুমি হচ্ছে যে বিদেশ থেকে তুমি তোমার অ্যাকাউন্টে তুমি টাকা দাও, যেহেতু তোমার মায়ের অ্যাকাউন্টে 6 বছরে কিছুই করতে পারো না। সে 6 বছরে কিছু করতে পারে না, তারপরে আমার কথা শুনে সে হচ্ছে যে একটা অ্যাকাউন্ট করলো, করে তার নামে হচ্ছে যে টাকা রাখে। আমার হাজবেন্ড 4 মাস পরে চলে গেল। আমার হাজবেন্ড আমার শাশুড়িদের টাকা দেওয়াই বন্ধ করে দিল। তো আমার শাশুড়ি খুব, যে এতদিন আমি টাকা পাইছি টাকা খাইছি, আমার এই বৌমা আসার পরে আমি আর কোনো কিছু করতে পারতেছি না, এখন কি করব? তারা আমার উপরে হচ্ছে যে নির্যাতন শুরু করে দেয়। আমার উপরে অনেক হচ্ছে মানসিক নির্যাতন করে। তখন তারা কি করবে? আগে যেভাবে চলাফেরা করতে সেভাবে চলাফেরা করতে পারে না। আমার উপরে খুবই ক্ষোভ। আমার হাজবেন্ড আগে ফোন দিয়ে বলতে, এখান কিন্তু পরিস্থিতি খারাপ হবে, তুমি এখান থেকে বের হয়ে চলে যাও। তখন আমি ওখানে বের হয়ে চলে যাবো, তখন আমার হাজবেন্ড কে বললাম আমার এখানে গয়না কাটি আছে, তুমি নিয়ে যাবো। তো আমার শাশুড়ি নিতে দিবে না, বলতেছে কেন নিবা? এগুলো হচ্ছে যে যৌতুক হিসেবে তোমার মায়েরা দিচ্ছে। আমি তো বললাম যে এই গহনা তো আমারই না, গহনা নিতে দিব না। তখন তার আমি হাতটা চেপে দিলাম। এই কথা নিয়ে পুরো এলাকা জানাইছে যে আমার হচ্ছে যে ছেলের বউ আমাকে মারতে। ওই যে আমার শাশুড়ি জেল, তার বোনকে ডাকতে। তখন আমার ছেলে আমার পেটে ছিল। আমার শাশুড়ি আর হচ্ছে যে আমার খালা শাশুড়ি দুইজনের ওরা ওখান থেকে আমাকে মানে হচ্ছে কথাবার্তা বলতে 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 আমাকে বলতেছে তোর ধরে আমি মারবো। তো আমার খালা শাশুড়িকে আমি বললাম যে আয় মারে। তখন আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি আমাকে ধরেছে এই পিটার পিটার আমাকে মেরে, মানে আমি মরার মতো পড়েছিলাম। তখন আমি 4 মাসের প্রেগনেন্ট। তখন আমার হাজবেন্ড ভিডিও কলে ছিল। তখন সেই মুহূর্তে আমার হাজবেন্ড আমার আম্মুকে ফোন দেয়, দিয়ে বলতেছে যদি আপনার মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে এখনই আপনি খুলে যান। পরে আমার মা কাছে আমার হাজবেন্ডকে টিপি নিতে বলতেছে তুমি এখানে থেকো না, তুমি চলে যাও। পরে তো আমি ওখান থেকে তো আমার বাবুর যখন 4 মাস বয়স হওয়ার পরে আমি ওখান থেকে আমার মায়ের বাসাতে চলে আমি মায়ের বাসায় চলে আসলাম। আসার পরে আমার সংসার জীবনটা, আমার হাজবেন্ডটা এমনিতে ভালো, কিন্তু অনেক পরিমাণে আমাকে সন্দেহ করে। কোথাও আমাকে যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। আমার মায়ের সাথে যদি একবার যদি কথা বলি 2বার কথা বলতে দেয় না। বলে যে কেন কথা বলো, কি হিসাবে কথা বলো। তার সাথে কথাবার্তা খুব কমই বলতে দেয়। আমার কোনো বোনের সাথে কথা বলতে দেয় না। আমার ফুফুদের মানে হচ্ছে আমার আত্মীয় স্বজন কারো বাসায় যাইতেও দেয় না, কথাও বলতে দেয় না। কেন বলতে দেয় না আমি কিছুই বুঝি। তাকে আমি বারবার বলি যে শোনো, যে হচ্ছে যে আমি এমন কিছু করব না যে আমাদের সংসার নষ্ট হয়ে যায়, আমার ছোট বাচ্চার সমস্যা হয়। সে মানতেই রাজি, সে আমার মানসিক ভাবে খুব টর্চার করে। আমি বর্তমানকালীন আমার সন্তানকে নিয়ে আমি একা। আমি না আমার হাজবেন্ড আমার পাশে আছে, না আমার বাবা মা আমার পাশে আছে, না শ্বশুর শাশুড়ি যে আমার পাশে আছে। আমি এখন বর্তমানে একা থেকে আমার স্বামী আমাকে খুব মানসিক ভাবে নির্যাতন করে। আমার হাজবেন্ড আমাকে রেখে 2 বছর 2 মাস বিদেশ আছে। এই 2 বছর 2 মাসে মানে আমার জীবনটা যে কি করে রাখতে শুধু আমি নিজেই জানি। খুব একটা কঠিন পরিস্থিতির ভিতরে আছি। আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই সে আমাকে কল দেয়। সে আমাকে আগে তো প্রথম এখন অনেক বলে টলে এখন খুব কম কল দেয়, কিন্তু আগে যদি আমি যদি রাস্তাতেও বের হইতি সে ভিডিও কলে দেখাতো, এখন লাগছে যে আমি রাস্তাতে আমার পাশে কে বসছে সেই পাশের সিটের লোকটাকেও দেখাতে হয়েছে যে এই পাশের সিটের লোকটা কে। আগে তো প্রথম হাজবেন্ডের কাছে ভালোবাসা পাইনি, এই হাজবেন্ড আমাকে ভালোবাসে কিন্তু সন্দেহ করে বেশি, মানসিক ভাবে টর্চার করে। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা পাইনি, বড় হওয়ার পরে আমার সংসার জীবন এখন বাইরেও ভালোবাসে না। আমি এমন এক পরিস্থিতির ভিতরে আছি যে আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি একা হ্যান্ডেল করছি। আমি যদি অসুস্থ হই, আমি ছাড়া আমার এখন আপনজন কেউ নাই, আমি ছাড়া আমার কেউ নাই এখন। আমার হাজবেন্ডকে যদি বলি বিদেশ থেকে আসতে আসতে রাজি না, সে আসতেই চায় না। সে বলে যে 6 বছর আমার মায়ের আমার টাকা পয়সা সব নষ্ট করছে, আমি বিদেশ যাচ্ছি, আমি থাকবো আরো থাকবো। সে আসতে চায় না, কিন্তু আমার খুব মানসিক ভাবে টর্চার করে। বর্তমানে আমি একাই, আমার হাজবেন্ড নাই, আমার বাবা মা নাই, আমার ভাই বোন নাই, আমার শ্বশুর শাশুড়ি নাই। আর আমার বলতে আমার ছেলে, আর আমার ছেলে বলতে আমি এই অবস্থায় একাকী আমার জীবন পার করতেছি। একাকিত্ব জীবনটা কত কষ্টের, যে একা থাকে সেই বোঝে। আমি বুঝি আমার জীবনটা এখন কোন পর্যায়ে আছে। আমার পাশে কেউ নাই, আমার বাসাতেও কেউ নাই। আমি যদি অসুস্থ হয়ে থাকি আমাকে দেখার মতো কেউ নাই।